প্রবাসীদের শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা বাতিল, জরুরি সেবাদানকারীদের জ্বালানি তেলের রেশনিং থাকছে না। হামে বাড়ছে মৃত্যুর সংখ্যা, 24 ঘন্টায় আরও 8 শিশু মৃত্যু, একদিনে আক্রান্তের রেকর্ড। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু বিচার দাবি বাংলাদেশের। হোয়াইট হাউসের নৈশভোজে ফের গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অবশেষে বাতিল হলো এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা। এখন থেকে সংসদ সদস্যরা আর বিনা শুল্কে গাড়ি আমদানি করতে পারবেন না। জাতীয় সংসদ অধিবেশনে আজ সদস্যদের কণ্ঠ ভোটে বিলটি পাশ হয়। এছাড়া ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবাদানে নিয়োজিতদের জন্য জ্বালানি তেল বিক্রয় রেশনিং পদ্ধতি থাকবে না। সংসদে এমন কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। বাংলাদেশে এমপিদের বিনা শুল্কে গাড়ি আমদানির সুবিধা ও এর অপব্যবহার নিয়ে বিভিন্ন মহলে দীর্ঘদিন ধরেই সমালোচনা ছিল। অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিনিধিত্বকারী দল বিএনপি সরকার সংসদ সদস্যদের বিনা শুল্কে গাড়ি আমদানির সুবিধা বাতিল করল। ফলে এখন থেকে এমপিদের সাধারণ নাগরিকদের মতোই শুল্ক দিয়ে গাড়ি আমদানি করতে হবে। সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সদস্যরাও বিলটি পাশে সাধুবাদ জানান। আওয়ামী লীগ সরকারের 17 বছরে শুল্কমুক্ত সুবিধায় গাড়ি এসেছে 572টি, যার বাজার মূল্য ছিল প্রায় 5,147 কোটি টাকা। এছাড়া 2024 সালে সাবেক সংসদ সদস্যদের জন্য আরও 44টি বিলাসবহুল গাড়ি আনা হলেও শেষ পর্যন্ত তা খালাস করার সুযোগ পাননি তারা। বিশেষ করে জাপান ও সিঙ্গাপুর থেকে টয়োটা, ল্যান্ড ক্রুজার, জিপ ও প্রাডো ব্র্যান্ডের গাড়ি আনতেন আগের সংসদের এমপিরা। এছাড়া অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবায় নিয়োজিত সংস্থা ও বাহিনীর উপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। রোববার কুমিল্লা 6 আসনের এমপি মনিরুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা জানান। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এম্বার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরো 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি। 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাল্লাহ এই সমস্যা আর হওয়ার কথা না। নেত্রকোনা 5 আসনের জামায়াতের সংসদ সদস্য মাসুম মোস্তফার উপর হামলার ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনার আশ্বাস দেন স্থানীয় সরকার মন্ত্রী। ব্যাপারটা যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা সবাই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি এবং এতে আমরা অত্যন্ত দুঃখিত বোধ করেছি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। প্রকল্প ব্যয় সাশ্রয়ী হতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে বর্তমান সরকারের আমলে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের দ্বিতীয় সভায় প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দেন বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভায় মোট 13,445 কোটি 41 লাখ টাকার 14টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প 5টি, সংশোধিত প্রকল্প 5টি এবং 4টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে অর্থ মন্ত্রণালয়ের কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চট্টগ্রামে পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন, ঢাকা শহরে জরুরি পানি সরবরাহ প্রকল্প রয়েছে। এছাড়া 3 পার্বত্য জেলায় সীমান্ত সড়ক নির্মাণ এবং ময়মনসিংহ বিভাগে 5টি জলবায়ু সহনশীল সেতু নির্মাণ প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিহত 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছে বাংলাদেশ। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এমন নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচার দাবি করেন। নিহত 2 শিক্ষার্থীর পরিবারের সাথে সরকার যোগাযোগ রাখছে বলেও জানান প্রতিমন্ত্রী। এছাড়া সেনেগালে ডাকার আন্তর্জাতিক ফোরামের সফরে আফ্রিকান দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে বেশ অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। বলেন, সফরে আফ্রিকার জ্বালানি তেল আমদানির ব্যাপারে আলোচনা হয়েছে।
আমাদের মন্ত্রণালয়, আমাদের ওয়াশিংটন ডিসির মিশন, বাংলাদেশ এমবেসি, স্টেট ডিপার্টমেন্ট, FBI থেকে শুরু করে সকল সংশ্লিষ্ট এজেন্সির সাথে আমরা যোগাযোগ রাখছি প্রতিনিয়ত। আমি ব্যক্তিগতভাবে দুজনের গার্জিয়ানের সাথে আমি কথা বলেছি। একটি মেয়ে বৃষ্টিও যে নিহত হয়েছে, ওর ভাইয়ের সাথে আমি কথা বলেছি, এবং ছেলে লিমন, ওর বাবার সাথে আমি কথা বলেছি গতকালকে। আমাদের পক্ষ থেকে আমরা সকল সহযোগিতা করব। আমরা দাবি করব বাংলাদেশ থেকে এবং মন্ত্রণালয় থেকে যাতে যুক্তরাষ্ট্র এর ইনভেস্টিগেশনটা ভালো মতো করে, দ্রুততার সাথে করে, এবং যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে সেটা বের করে যেন তাদেরকে বিচারের আওতায় আনা হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং হচ্ছে আগামী মঙ্গলবার। উদ্বোধন অনুষ্ঠানে রূপপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। সচিবালয়ে কথা জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এর ফলে আগামী অগস্ট মাসে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। আগামী বছরের জুনে দ্বিতীয় ইউনিটে ফুয়েল লোডিং শুরু হবে। ২০২৭ সালে জানুয়ারিতে প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে ১১০০ মেগাওয়াট এবং সেপ্টেম্বর নাগাদ রূপপুর থেকে ২২০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। জ্বালানি মূল্যবৃদ্ধির পর আজ রাজধানী পাম্পগুলোতে উল্টো চিত্র। মাত্র কয়েক মিনিটে মিলছে কাঙ্ক্ষিত জ্বালানি তেল। দুপুর ১টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে মেঘনা পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায় পাম্পে তেলের জন্য গাড়ির সিরিয়াল নেই বললেই চলে। দু একটা গাড়ি আসছে, সাথে সাথেই তাদের তেল দিয়ে দেওয়া হচ্ছে। আর মোটরসাইকেলে কিছুটা লাইন থাকলেও তা দীর্ঘ নয়। মাত্র ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষার পরেই বাইকাররা তেল নিয়ে পেট্রোল পাম্প ত্যাগ করছেন। এতদিনের ভোগান্তির পরে সহজে তেল পাওয়ায় অনেক খুশি গ্রাহকরা। বিরোধী দলের আন্দোলনের হুমকিতে নয়, বরং আলোচনার মাধ্যমে গণভোটের ইস্যুটি সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নতুন কমিটিকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাঝারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, তারেক রহমানের সরকার জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। তার নেতৃত্বেই সকল সংকট মোকাবেলা করা হবে। বিদ্যুতের সমস্যা সমাধানে নবায়নযোগ্য জ্বালানি শুল্কমুক্ত সুবিধার দাবি জানান তিনি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন অভিযোগ করেন, এর আগে বিভিন্ন সময় কৌশলে মুক্তিযুদ্ধের ইতিহাস ভোলানোর চেষ্টা করা হয়েছে। ঢাকায় কিংবা ঢাকার বাইরে অধিকাংশ বাস মালিকের নিজেদের কোনো গ্যারেজ কিংবা ডিপো নেই। গুরুত্বপূর্ণ সড়কেই পার্কিংয়ে পরিণত করেছেন বাস মালিকরা। এমনকি সরকারি বাস টার্মিনালগুলোকেও নিজেদের সম্পত্তিতে পরিণত করেছেন তারা। পরিবহন খাতের এমন অব্যবস্থাপনা ও সমাধানের উপায় নিয়ে নাজিবুর রহমানের ২ পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। ক্যামেরায় আয়নাল আহমেদ ও মোখলেসুর রহমান। দূর থেকে দেখে মনে হতেই পারে এটি কোনো বাসের ডিপো অথবা ওয়ার্কশপ, আবার কখনো এটি আবর্জনার ভাগাড়। তবে ভুল ভাঙবে যখন জানা যায় এটি নগরীর অন্যতম বাস টার্মিনাল সায়দাবাদ। রাজধানী সায়দাবাদের এই বাস টার্মিনালটি তৈরি করা হয়েছিল যেন এখান থেকে যাত্রী সাধারণ দেশের বিভিন্ন জেলায় গন্তব্যে ছুটে যেতে পারেন। তবে অবাক করা বিষয় হচ্ছে এই বিশাল টার্মিনালটি বাস কোম্পানিগুলো ব্যবহার করছে তাদের নিজস্ব ডিপো হিসাবে। সড়ক পরিবহন আইন না মানার যে সংস্কৃতি কয়েক দশক ধরে চলছে তা এখনও চলমান, আর যার প্রভাবে নগরীর প্রধান সড়কগুলোতে জটলা বাড়ছে দূরপাল্লার বাসের। সড়ক পরিবহন আইন অনুযায়ী সকল বাস কোম্পানির নিজস্ব ডিপো বা মেরামত কারখানা থাকা বাধ্যতামূলক, অথচ নগরীর সরকারি বাস টার্মিনালগুলো বেসরকারি মালিকদের সবার নিজস্ব ডিপো হিসেবে ব্যবহার হচ্ছে। রুট পারমিট ইস্যু করা কমিটিতে মেট্রোপলিটন পুলিশের প্রধান তো আছেন, সেই সাথে অনেক উন্নয়ন সংস্থার কর্তা ব্যক্তিরাও অনৈতিক সুবিধা নিয়ে ডিপো ছাড়াই সড়কে চলার অনুমতি দিয়ে গেছেন অন্তত কয়েকশো কোম্পানিকে। অনুসন্ধান বলছে দেশে ৪০০-র বেশি বাস কোম্পানি আছে, যার ১৮০টি ঢাকা বিভাগে, অথচ ১৮টি কোম্পানি ছাড়া বাকি কারোই নিজস্ব ডিপো বা মেরামত কারখানা নেই। তাই তো নগরীর সব টার্মিনাল এখন অকেজো আর বাস ডিপোতে পরিণত। মালিকরা বলছেন, অতীতে রাজনৈতিক বিবেচনায় রুট পারমিট দিয়ে পরিবহন খাতকে ধ্বংস করা হয়েছে।
রাজনৈতিক বিবেচনায় বা বিশেষ সুবিধা দেওয়ার জন্য কাউকে সঠিক নিয়মকানুন মানা হয় নাই বা তার ওই যে ব্যবস্থাপনাটা কি তাদের পর্যবেক্ষণ করা উচিত ছিল করেনি। অনেক বড় কোম্পানির ডিপো আছে, আমাদের আছে, কিন্তু সেখানে অনেকের নাই যারা খুদে মালিক বা ছোট ছোট মালিক। তো সেটা তো একদিনে হয়নি। তো এখন আমরা পরামর্শ দিয়েছি যে আপনারা মিলে 20 জনে মিলে একটা ডিপো নেন। টিআইবির গবেষণাও বলছে 168টি কোম্পানির মধ্যে শতকরা 76% পরিবহন মালিকের বাস ডিপো নেই, মেরামত কারখানাও নেই 58%। এমন পরিস্থিতির পরিবর্তনের তাগিদ বিশেষজ্ঞদের। যারা বাস কোনো একটা রুটে চালাতে যাচ্ছে তারা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছে যে আমাদের ডিপো আছে, বাস রাখার জায়গা আছে। তো এই প্রতিশ্রুতি আসলে কতটুকু বাস্তবে আছে সেটা আরটিসি কমিটিকেই দেখতে হবে, যে আসলেও তাদের বাস রাখার জায়গা আছে কিনা, ডিপো আছে। টার্মিনাল এবং ডিপোর মধ্যে আমি বলবো অনেকটা গুলিয়ে ফেলা হয়েছে। অনেকে হয়তো বা বুঝছে না আসলে ডিপোর ফাংশন কি আর টার্মিনাল ফাংশন কি। আপনি এই জন্য টার্মিনালকে শহরের বাইরে নিয়ে যাচ্ছেন। পৃথিবীর কোথাও আসলে টার্মিনাল বাইরে থাকে না। বাস টার্মিনাল ঢাকার অভ্যন্তর থেকে সরিয়ে নিলেই কি সব সমস্যার সমাধান? এমন প্রশ্নেও নেতিবাচক উত্তর আছে বিশ্লেষকদের। টার্মিনাল ফাংশন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আগামীকাল প্রথম যশোর সফরে যাচ্ছেন তারেক রহমান। তার এই সফর ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। এজন্য জেলা জুড়ে চলছে প্রধানমন্ত্রীকে বরণের প্রস্তুতি। এই সফরে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। যশোর শহরে 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় 200 বছরের প্রাচীন ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত উলাসী যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। যশোরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে তিনি সম্পৃক্ত হবেন। আমাদের যশোরের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, স্বাস্থ্যসেবার যে পর্যায়ে আমাদের প্রত্যাশা করেছিলাম সেটা আসলে আমাদের ছিল না। সেইটা আমরা মনে করি যে সেটা আজকে 500 বেড হসপিটালে রূপান্তরিত করার জন্য আজকে আমাদের জনাব তারেক রহমান আমাদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যা মামলার তদন্তে আরও 6 মাস সময় দিয়েছে হাইকোর্ট। এই মামলার তদন্তে গঠিত টাস্কফোর্স আজ তাদের তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার পর এই সময় দেয়া হয়। বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি AFM সাইফুল করিমের দ্বৈত বেঞ্চে দেয়া প্রতিবেদনে বলা হয়, সাগরুনি হত্যাকাণ্ড হয়েছে 2012 সালে। সেই ঘটনার তদন্ত করছে ডিবি এবং র্যাবই তদন্ত করেছে 12.5 বছর। তদন্তের ধারাবাহিকতায় তথ্য উপাত্ত প্রয়োজন, কিন্তু তারা তা পাচ্ছেন না, যা তদন্তে প্রতিবন্ধকতা তৈরি করছে। এর আগেও 2 দফা তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেয় টাস্কফোর্স। মার্কেটেল ব্যাংক অর্থনীতির খবর। রপ্তানি বিপরীতে নগদ সহায়তার উপর 10% আয়কর প্রত্যাহারের দাবি জানিয়েছে পোশাক খাতের 2 সংগঠন BGMEA এবং BKMEA। দুপুরে রাজধানী আগারগাঁওয়ে রাজস্ব ভবনে NBR এর সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এমন দাবি জানায় সংগঠন দুটি। এছাড়া রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে উৎসে কর 1% থেকে কমিয়ে BGMEA এর ক্ষেত্রে 0.5% এবং BKMEA এর জন্য 0.65% নির্ধারণের দাবি জানান শিল্প মালিকরা। আলোচনায় চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় নানা অনিয়ম ও দুর্নীতি রোধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। জবাবে NBR চেয়ারম্যান জানান, হয়রানি বন্ধের পাশাপাশি রাজস্ব বৃদ্ধিতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। চার নম্বরে থিতু হচ্ছেন পারভেজ হোসেন ইমন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে মাঠে নামার আগে বাংলাদেশের অধিনায়ক জানিয়ে দিলেন মিডল অর্ডারে দলের পরিকল্পনা। ব্যাটিং গভীরতা বাড়ানোর আভাস দেয়া লিটন নিজের ফর্ম নিয়েও কিছুটা চিন্তিত। সোমবার দুপুর 2টায় মুখোমুখি হবে এই 2 দল। চট্টগ্রাম থেকে এনাম হায়দারের পাঠানো ছবিতে নিলয় মজুমদারের রিপোর্ট। টি-20তে নিউজিল্যান্ডের বিপক্ষে অতীত অভিজ্ঞতা সুখকর নয় স্বাগতিকদের জন্য। কিউইদের মুখোমুখি হয়ে 20 ম্যাচে মাত্র 4টিতে জয় পেয়েছে বাংলাদেশ। সবশেষ জয়টাও এসেছে 3 বছর আগে, সেটিও নিউজিল্যান্ডের মাটিতে। সে ম্যাচে ব্যাট হাতে 41 রান করা লিটন শেষ 2 টি-20 সিরিজে পাননি বড় রানের দেখা।
নিজের ব্যাটিংটা নিয়ে ভাবনা তো আছেই, সৌদি লেনক্সদের মোকাবেলা করতে ইমনকে 4 নম্বরে খেলানোর আভাস দিয়েছেন অধিনায়ক। আপাতত মিডল অর্ডারের চিন্তা ভাবনা আছে, চেষ্টা করবো যে ওই ধারাবাহিকতা ধরে রাখার জন্য, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে অ্যাটাকিং মাইন্ড সেট আপে যেতে হবে, আর এবং অ্যাটাকিং মাইন্ড সেট আপে গেলে সামটাইমস আপনি ফেলিয়ার হবেন। সো টি20 ফরম্যাটে এই জিনিসটা অ্যাকসেপ্ট করে নেওয়াটাই নর্মাল, যে আপনি ফেলিয়ার হবেন সাকসেস হবেন এইভাবেই যাবে। নবাগত খেলোয়াড়দের নিয়ে সাজানো নিউজিল্যান্ড স্কোয়াডের সম্মিলিত ম্যাচ সংখ্যা 281টি, যার মধ্যে লেগ স্পিনার ঈশ্বরদী একাই খেলেছেন 140টি ম্যাচ। স্বাগতিকদের সমীহ করলেও নিজেদের লক্ষ্য নিয়ে পরিষ্কার কি অধিনায়ক টম ল্যাথাম। ওয়ানডে দলের মতোই আমাদের এই দলে এমন কিছু খেলোয়াড় আছে যাদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা হয়তো কিছুটা কম, কিন্তু ঘরোয়া ক্রিকেটে তারা প্রচুর ম্যাচ খেলেছে। ছেলেরা এই সিরিজের জন্য মুখিয়ে আছে। প্রায় 5 মাস পর আন্তর্জাতিক টি20তে ফেরাটা জয় দিয়ে রাঙানোর প্রত্যাশায় লিটন দাসের দল। নীলা মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা বাতিল, জরুরি সেবাদানকারীদের জ্বালানি তেলে রেশনিং থাকছে না। হামে বাড়ছে মৃত্যুর সংখ্যা, 24 ঘন্টায় আরও 8 শিশু মৃত্যু, একদিনে আক্রান্তের রেকর্ড। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু বিচার দাবি বাংলাদেশের। হোয়াইট হাউসে নৈশভোজে ফের গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন ট্রাম্প। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।